অক্সফামিং বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, 33টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, মিলিয়ন্স অফ ওয়ার্কার এবং চ্যালেঞ্জ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন, যার নাম আমরা নির্ধারণ করেছি শ্যাডো স্ট্রি লিডারশিপ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের 4টি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা করতে চাই। এর মধ্যে একটি সেক্টর হচ্ছে টি গার্ডেন, আরেকটি সেক্টর হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, হোম বেসড গার্ডেন ওয়ার্কার এবং সবশেষ ফিশার্স কমিউনিটি। তো আমরা ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যে একটি প্রজেক্ট বাস্তবায়ন করছি, যার নাম সংক্ষেপে বলছি EWCS, যার মাধ্যমে গত প্রায় 5 বছর ধরে আমরা সারা বাংলাদেশে কাজ করেছি, যার মাধ্যমে আমরা যে বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে ইনডেপলি বোঝার চেষ্টা করেছি। এই যে 4টি সেক্টর যারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ যদি আমি সকালবেলা যদি আমি চা দিয়ে শুরু করি, কিংবা মাছে ভাতে বাঙালি বলি, কিংবা আমরা যদি বলতে চাই যে আমাদের যে ঘরে যাদের কাজ ছাড়া আমরা চলতেই পারি না, সেই ডোমেস্টিক ওয়ার্কার, অথবা আমাদের যে কাপড়টি পরে আমরা সারাদিন ঘোরাফেরা করে সেটার জন্য যে হোম বেস গার্মেন্টস ওয়ার্কার, তারা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, এনজিও সহযোগী এবং শ্রমিক ভাই ও বোনেরা। তাদেরকে নিয়ে আজকে আমরা এই হাফবেলা এই ডিসকাশনগুলো করতে চাই। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে মানুষের অধিকার রক্ষার জন্য আজকে যে বিশ্ব মানবাধিকার দিবস, আমরা সবাই আপনাদের জন্য এই ইভেন্টটি উৎসর্গ করছি। একই সাথে আমরা বলতে চাই, আসুন একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং আমাদের যে শ্রমিকের যে অধিকার সেটি নিশ্চিত করি। আমি এই মুহূর্তে একটু আমন্ত্রণ জানাতে চাই মাহমুদা সুলতানা, প্রোগ্রাম ডিরেক্টর। তিনি আমাদের সাথে শেয়ার করবেন এই যে কথাগুলো বললাম, EWCS প্রজেক্টটা কি, কেন এবং কোন জায়গায় আমরা আছি এবং কোন জায়গায় আমাদের কাজ করতে চাই। ঠিক আছে, সবাইকে শুভ সকাল এবং মানবাধিকার দিবসের শুভেচ্ছা। আমি বলবো যে আমাদের অর্জন আছে, বেশ কিছু জায়গায় আমাদের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ ছিল এবং হয়তো কিছু পারসিস্টিং চ্যালেঞ্জ রয়েও গেছে, এবং বেশ কিছু জায়গায় আমাদের হয়তো একসাথে যাওয়ার জায়গাটা নিয়েও আলাপ করার দরকার আছে। তো মোটামুটি সেই জায়গা থেকে আমাদের অর্জন এবং চ্যালেঞ্জগুলোকে শোকেস করা, শ্রমিক অধিকার আদায়ের জায়গাটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, তাদের সাথে হাতে হাত রেখে চলতে পারি, সেই জায়গাটায় যে অ্যাডভোকেসি জায়গাটাকে এবং ডায়ালগের জায়গাটাকে ওপেন করার জন্যই আমরা বেসিক্যালি আজকে অনুষ্ঠানটা আয়োজন করেছি। প্রথমে দেখি যে বাংলাদেশে যে টোটাল জনশক্তি, তার মধ্যে শুধুমাত্র 42% আছে ফর্মাল লেবার ফোর্সে, আর টোটাল ওয়ার্কফোর্সের বাকি পুরোটাই ইনফর্মাল লেবার ফোর্সে। এবং এই ইনফর্মাল লেবার ফোর্সে যারা আছেন তাদের মধ্যে 80%-এরও বেশি হচ্ছেন নারী। তার মানে হচ্ছে নারীরা, যে আমরা বলি নারীরা শুধু ঘরে থাকে, ঘরের কাজ করে, বাইরের উৎপাদনমূলক কাজে তাদের অংশগ্রহণ নাই বা কন্ট্রিবিউশন নাই, ব্যাপারটা সত্যি না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো, এটা আমরা যেমন স্বীকৃতি দেই না নারীর এই কন্ট্রিবিউশনটাকে, তেমনি একই সাথে ওয়ার্কার হিসেবেও নারীর কোনো স্বীকৃতি নেই। আর ওয়ার্কার হিসেবে শ্রম আইনে যখন নারীর বেশিরভাগ ক্ষেত্রে নারীর কাজের স্বীকৃতি নেয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিক হিসেবে যে যথাযোগ্য প্রাপ্যগুলো থাকে, যে অধিকারগুলো পাওয়ার কথা, সেই জায়গাগুলোতেও এক ধরনের বঞ্চনা তৈরি হয়, এবং সেই বঞ্চনার জায়গা থেকেই তখন আরও নানাবিধ ডিসক্রিমিনেশন এবং ভায়োলেন্সগুলো তৈরি হয়। তো সেই জায়গা থেকেই EWCS প্রকল্পের কাজটা শুরু হয়। আমরা অক্সফামে 4টা ওয়ার্কার গ্রুপের সাথে কাজ করতাম অতীত থেকেই। সেটা হলো, যেটা শরীফ ভাই যেমনটা বলছিলেন, ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী, হোম বেসড ওয়ার্কার যারা RMG সাপ্লাই চেনে কাজ করেন তারা, টি ওয়ার্কার এবং উইমেন ফিশার ফোক। আমাদের কাজের অভিজ্ঞতায় দেখা গেছে লিগ্যাল স্ট্যাটাসে ওনারা বিভিন্নজন বিভিন্ন জায়গায় আছেন। আমরা যখন কাজ শুরু করি তখন ডোমেস্টিক ওয়ার্কার ইনফর্মাল লেবার, হোম বেসড ওয়ার্কার ফর্মাল, টি গার্ডেন ওয়ার্কার ফর্মাল, কিন্তু ফিশার ফোক ইনফর্মাল ছিলেন। আমরা ওয়ার্কার গ্রুপের সাথে কাজ করব। ওয়ার্কার গ্রুপের আমরা দেখেছি ওয়ার্কার গ্রুপরা আনঅর্গানাইজড, তারা তাদের রাইট সম্পর্কে সচেতন না, তাদের লিডারশিপটা হয়তো ব্যক্তিগত পর্যায়ে থাকলো, কালেকটিভ জায়গাটাতে একসাথে নেই। সেই জায়গা থেকে আমরা এই সিভিল সোসাইটি অ্যাক্টরদের, যাদেরকে বলছি, তাদেরকে নিয়ে কাজ করার একটা সিদ্ধান্ত নেই। এবং তারপর আমরা, এটা হলো যে আমাদের একটা হলো কাজের অভিজ্ঞতা থেকে, কিন্তু আমরা শুধু কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে থাকিনি, সেই সাথে আমরা সেটাকে এভিডেন্স জেনারেট করারও চেষ্টা করেছি। আমরা বেসলাইন স্টাডি করেছি এবং ডেস্ক রিভিউ করেছি। সেখান থেকেও আমরা দেখলাম যে আসলে এই CSAদের ক্যাপাসিটি, তাদের পলিটিক্যাল উইলের জায়গাতে কোনো ঘাটতি নেই। তারা 100% কমিউনিটির জন্য কাজ করতে চান, এই ওয়ার্কার্স গ্রুপের জন্য কাজ করতে চান, কিন্তু তাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটির জায়গাটাতে একটা ঘাটতি রয়েছে। ওয়ার্কাররা তাদের রাইটস সম্পর্কে কম সচেতন,
তার কি পাওনা অধিকার আছে কি এবং সে কিভাবে সেটা আদায় করতে পারে সেই জায়গাটা নিয়ে কম সচেতন এবং এ কি অনেক অন্যের সাথে খুব বেশি কানেক্টেড না। এই বিষয়টাকে মাথায় রেখেই বেসিক্যালি আমরা ইডব্লিউসিএসএ প্রকল্পটা ডিজাইন করি। এটার একটা মূল মন্ত্র ছিল যে আমরা ওয়ার্কারদের ইন্ডিভিজুয়াল লেভেলের এম্পাওয়ারমেন্টটাকে কালেকটিভ লেভেলে শিফট করব বা শিফট করতে ফ্যাসিলিটেট করব এবং সেই কালেকটিভ লেভেলের এম্পাওয়ারমেন্টটা আমাদের ইনস্টিটিউশনকে ইনফ্লুয়েন্স করবে এবং যেটা আলটিমেটলি একটা সিস্টেম চেঞ্জের দিকে যাবে। থ্যাংক ইউ সবাইকে আমাকে শোনার জন্য এবং আমি আজকের অনুষ্ঠানের একটা সাকসেসফুল আয়োজন যাতে সাকসেসফুল হয় সে আশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ মাহমুদ আপা। প্রজেক্টের একটা ভিডিও আপনাদের সাথে বলতে চাই, কারণ এখন কারেন্টলি ভিজুয়াল ন্যারেটিভ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু চেঞ্জ দিস 3 লেভেল অফ এরিয়াস, ইন্ডিভিজুয়াল, কমিউনিটি অ্যান্ড স্ট্রাকচার। আমি একটু অনুরোধ করব ভিডিওটা প্লে করার জন্য। Across Bangladesh, millions of women rise before the sun, working in homes, gardens, rivers, and markets. Their labour sustains families, communities, and entire industries. Yet for generations, their contributions went unrecognised, their rights unknown, and their voices muted by systems that kept them invisible. Domestic workers worked without contracts. Fisherwomen were excluded from identity. Tea workers were expected only to obey. These were not individual hardships, they were symptoms of inequality. আমরা আগে বাইরে যেতাম না, আমরা আগে শহরে যেতে ভয় পাইতাম, কোনো মিটিংয়ে যেতে ভয় পাইতাম। বেশিরভাগই আমাদের যদি কোনো স্যাররা আসতো তাহলে আমরা বলতাম পুলিশ আসছে। Change began when the European Union supported EWCSA project brought women together through Oxfam and 33 local partners. The approach has been to build collectives and accompany women long enough for leadership to grow. When you interact with these women, you realize that they have immense potential to do everything that any other woman do. So what's lacking is a lacking of justice. And that is where perhaps Oxfam's philosophy of gender equity, Oxfam's work on the justice meets with the project objectives of EWCSA, which stands for Empowering Women through Civil Society Actors. Generously supported by the European Union, Oxfam and his partners have been working tirelessly around these sections of women. So we are providing training in leadership, in advocacy skills. We are empowering women and girls to speak up for themselves. We want to see women and girls educated, taking part in the workforce and deciding for themselves when they will have children, deciding for themselves how they will control resources and therefore contributing to your future economic wealth. In cities, domestic workers have been transformed from isolation. PANA now leads a 30-member forum, filing cases, supporting survivors, and negotiating compensation. In Borishal, Patul has mobilized a savings fund and carried workers' demands to national policy spaces. চুক্তিপত্র হয় যে আমাকে কাজে রাখলো পরে আমার ছাঁটাই করে দিল, তা হবে না। একটা গৃহ শ্রমিকরে যদি উঠাই দেয় তার 3 মাস আগে তারে জানাইতে হইবে। এগুলো জানছি। একটা গৃহ শ্রমিকদের একটা প্রেগনেন্ট ভাতা আছে যে তারা যে গর্ভকালীনভাবে যে একটা ভাতা পায় ওইটা যেন তারা পায়। In the cramped rooms of Savar, home-based garments workers like Madhobi and Rani formed the invisible foundation of the garment industry. Their struggles and exploitation were hidden from the world. Through the EWCSA project, they found a new language for their pain and the strength of sisterhood. Now, transformed from isolated individuals into community advocates, they are rewriting their destinies through collective action and resilience. আমি যে একজন শ্রমিক, আমার যে ন্যায্য মজুরি আছে, আমার যে একটা পিস রেট, আমি পিস রেটকে বুঝতাম না। আপনাদের কাছ থেকে বিএলএফ থেকে বুঝেছি। আমাদের যে একটা শ্রম আইন আছে, এসব বিষয়ে সবথেকে বড় বিষয় আমি শ্রমিক, আমার আইনি স্বীকৃতি আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। In Sylhet's tea gardens, women have begun questioning old rules. Sheila stopped child marriage. Jayanti's forum has negotiated a higher plucking rate and demanded safe toilets and clean water. 21 কেজির পরে আমরা যদি 1 কেজি পাতা ভাঙ্গিয়ে দেই তা আমরা এইটা হইল যে 3 টাকা 3.5 টাকা।
এখন এই মিটিং করার পরে আমরা যখন কিছু জানতে পারলাম, লিডারের সাথে কথা বললাম, বাগান পঞ্চায়েতের সাথে কথা বললাম, যে আমরা তো মিটিং করে আমরা জানতে পেরেছি যে মানে আমাদের এই নারীর অনেক অধিকার। এরপরে আমরা ম্যানেজারের সাথে কথা বলে আমরা 4.5 টাকা আমরা মানে হাজিরার উপরে আমরা আনলাম। For the first time, Manta women like Muir Banyu are applying for national ID and fisher registration cards, unlocking access to food support and recognition. Muir Banyu now guides other fisherwomen to claim their allowances and rights. আইডি কার্ড আর জন্ম নিবন্ধন এগুলো পাইছি, জাইলে কার্ডটা এখনো পামো আশা করি। নিজের নামও কিন্তু আমরা শিখতে পারিনি আগে। এখন এই সেন্ট বাংলাদেশ আইসে পর হইতে ওই বই খাতা দেশে পর নিজের নাম নিজে এখন দখল দিতে পারি। মনে হয় না যে আমি আর নদীতে আছি, মনে হয় যে আমি উপরে আছি। Across regions, UWCSA project has revealed some lessons which are: the accompaniment builds confidence, collectives accelerate leadership, evidence changes power, feminist leadership reshapes relationships, from tea hills to riverbanks, from cities to coasts. When a woman knows her rights, her worth, and the strength of her sisters, she does not walk in shadows anymore. I won't say that we have achieved everything, but definitely we have achieved the optimum potential that this project had to offer to create a foundation on which this journey can begin towards more empowered, more inclusive, more, I would say, sustained way of participating these women into the main labor force. Women bring a different perspective to many of the challenges that Bangladesh faces, so does civil society. And this is why the European Union considers it so important to empower those voices and to work with them. We need to continue to support the individual workers, the trade unions and the employers to come together and hold dialogue in order to see how the situation of those workers can be improved. But the journey is not finished. Women's forums must survive beyond project cycles. Policies need enforcement. Marginalized groups like Manta women, ethnic minorities, home-based workers still remain on the edges. Climate shocks, economic insecurity, and social resistance threaten hard-won gains. Sustaining progress requires stronger local governance, ongoing advocacy, and national visibility. কয়েকজনের নাম বলছি এবং আমি আশিস ডামনেকে অনুরোধ করবো তাদেরকে নিয়ে মঞ্চে আসার জন্য। আমাদের সাথে আছেন পুতুল আক্তার, তিনি বরিশাল থেকে এসেছেন। আছেন শিলা কুর্মি, মিহাল ডিরেক্টর অফ লেবার এমপ্লয়মেন্ট আনামুল হক, একই সাথে আমাদের রোকসানা আপা এবং শিলা। আমি প্রথমে একটু পুতুল আপার কাছ থেকে শুনতে চাইবো। আমরা অচ্ছুত হিসাবে অনেক সময় কোট আনকোট বলি, সেই জায়গাটা থেকে আপনি কাজের জায়গা থেকে বেরিয়ে এসেছেন এবং একটা নিজে আপনার কমিউনিটির যে সঞ্চয় যাতে হয়, আপনারা যেন প্রতিষ্ঠিত হতে পারেন সেই জায়গা নিয়েও কাজ করছেন। আপনার গল্পটা শুনতে চাই ছোট করে। আমি গৃহকর্মী হিসেবে যে আমার একটা পরিচয় আছে আমি কোনোদিন জানতে পারতাম না। আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে আমি জানছি যে আমি গৃহকর্মী, আমার তো একটা পরিচয় আছে। আমাদের মতো যারা হাজারো গৃহকর্মী আছে, আমার ভাষায় আমি বলি, তাদেরও একটা সম্মান আছে। তো এই সম্মানটা যখন আমি জানতে পারছি, যখন আমি বুঝতে পারছি, তখন আমি অনেক খুশি হয়েছি যে না, সত্যি কথা বলতে আমি কাজ করি, আমি বেতন পাই। আমি যদি কাজে বের হইতাম, আমার আশেপাশে কূটনীতি দাদিরে আছে, নানিরে আছে, ব্যাগারটা লইয়া কোথায় যেন যায়, কামে যায়। আসলে আমি কাজ করি, পরিশ্রম করি, কিন্তু আমার তো কথা শুনলে আমার অনেক কষ্ট লাগতো যে আমারে তো এরকমভাবে করে। কিন্তু যখন আমি জানতে পারছি যে আমি কাজ করি, আমি বেতন পাই। থ্যাংক ইউ আপা। সেই অধিকারের জায়গাটা থেকে 1992 সাল থেকে কাজ করছে বিটিএস। আমি একটু আপা রোকসানা আপা আপনার কাছে আসতে চাই যে লার্নিং এবং চ্যালেঞ্জের জায়গাগুলো কি আসলে বিটিএস এবং আপনার চোখে? কাজ মানেই চ্যালেঞ্জ, কাজ মানেই সাফল্য, কাজ মানেই কিছু করার জন্য পাথওয়ে তৈরি করে দিয়ে যাওয়া, এটাই হলো কাজ। চাইল্ড রাইট বেসড অর্গানাইজেশন হিসাবে কাজ করতে গিয়েই আমরা দেখলাম যে আসলে ওমেন এম্পাওয়ারমেন্টটা হলো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ ওমেনরা যদি এম্পাওয়ার না হয় তাহলে আসলে সে তার শিশুকে রক্ষা করতে পারবে না। সেটাকে ধরেই আমরা যখন চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা ওমেন রাইটস, ওমেনকে তার এম্পাওয়ারমেন্টের জন্য এগিয়ে নিয়ে যাব, অক্সফাম আমাদেরকে এই সুযোগটা করে দিল ওমেন
এম্পাওয়ারমেন্ট মানে সেই নারী শ্রমিকদের, কারণ আমরা যখনই নাকি শ্রমিক বলি, শ্রমিক মানেই শোষিত, আর সেই শ্রমিক যদি হয় নারী শ্রমিক তাহলে সে শোষণের চূড়ান্ত পর্যায়ে থাকে। সেই নারী শ্রমিকদেরকে নিয়ে আমরা যখন কাজ শুরু করলাম অনেক চ্যালেঞ্জ ছিল, এবং এই জিনিস নিয়ে আমরা এগিয়ে গিয়ে সেখানে কিছু কিছু জায়গায় আমরা পারলাম যে তাদের জন্য টিউবওয়েল এবং তাদের একটু ব্রেস্ট ফিডিংয়ের কর্নার এগুলি করে দেওয়া। এটা করতে গিয়েই আসলে দেখা গেল যে ওই শ্রমিকরা বুঝতে পারলো আসলে ওদের কি দরকার। ওরা তখন ওদের নিজেদেরকে নিয়ে ওরা নিজেরা একটা দল তৈরি করলো, এবং সেটা হলো আমরাই পারি। এবং তারা এগিয়ে যাচ্ছে, তারা ওয়েজেসের জন্যও তারা তাদের যেই কার্যক্রমগুলি তারা এখন নিজেরাই করতে পারছে। প্রকল্প থাকবে কিনা এটা নিয়ে আমাদেরও মাথা ব্যথা নাই, ওদেরও মাথা ব্যথা নাই, কারণ ওরা জানে যে ওরা এখন জানে যে ওদের রাইটস কোনখানে। কিন্তু আমি বললাম না যে চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য তাদেরকে শক্তিশালী করে দিতে হবে। সেটা আমার মনে হয় ব্রেকিং দ্য সাইলেন্স কিছুটা হলেও করতে পেরেছে, সাথে ছিল অক্সফাম। ধন্যবাদ এই জন্য অক্সফামকে। ধন্যবাদ। আমাদের সাথে শিলা আপা আছেন এবং উনি এই প্রকল্পের একটা জ্বলন্ত উদাহরণ যে কিভাবে একটা এক্সাম্পল ক্রিয়েট করে। আপনারা জানেন বাংলাদেশে এখনও বাল্যবিবাহের হার অনেক, এবং উনি নিজে তো এখন কণ্ঠস্বর হয়েছেনই বাল্যবিবাহের মতো যে এই যে আমাদের সমাজের যে একটা বড় বাধা নারী উন্নয়নের ক্ষেত্রে, সেই জায়গাটায় তিনি অনেক ভালোভাবে ঠেকিয়েছেন। শিলাপা, আপনার কাছ থেকে জানতে চাই যে এই গল্পটা তৈরি হওয়ার সাহস কিভাবে পেলেন? যে আমি একজন চা শ্রমিক, পাশাপাশি EWCS এর কাজ করতেছি আমাদের সংগঠন নিয়ে। তো আমাদের এখানে যে সংগঠন আছে আশার আলো, সেটা আমরা ক্ষুদ্র একটা ছিল, সেখানে আমরা ওই 15 জন 12 জন 20 জন নিয়ে এভাবে আমরা একটা গ্রুপ তৈরি করছি। সেই গ্রুপের মধ্যে আমরা অনেক ধরনের আলোচনা করি, যেমন মনে করেন যৌতুক, তারপরে শিশু নির্যাতন, শিশু শ্রম, শ্রম আইন, অধিকার কি, আমাদের নারী নেতৃত্ব কি, আমরা নারীদের যে অধিকার আছে সেই অধিকারগুলো সম্পর্কে আমরা কিছুই জানতাম না। যে আমাদের সমস্যাগুলো বলতেছি যে আমরা সেকশনে যখন যাই তখন সে রোদ্রে পুড়তে হয়, মেঘের দিনে সারাদিন মেঘে বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু সেটা তো মনে করে বাবু বা সর্দার বা সর্দানি সেটা তো আমাদের দুঃখ বুঝে না। ওনাদেরকে পাতা তুলে দিতে হবে, ওনাদেরকে বেশি বেশি করে দিতে হবে, ওনাদের দরকার। হ্যাঁ, তুমি 20 কেজি দিয়ে লাগানো, গাছে কি পাতা ছিল না? তুমি 20 কেজি আনছো, কিন্তু আমাদের নিরিখ হচ্ছে 20 কেজি দিলে আমরা 176 টাকা পয়সা পাই। সেই 76 টাকা হলো আমাদের রোজের পয়সা। কিন্তু আমার যে ছেলে বা মেয়ে স্কুলে যাইতেছে, সেই বাচ্চার কিন্তু দুইজনের কিন্তু দুইটা স্কুলে পড়তেছে। মনে করেন একটা যদি সরকারি চান্স পাইছে, একটা বেসরকারি, তখন ওর জন্য আমার কি আলাদা আলাদা ভাড়ার প্রয়োজন। সে ভাড়া কি আমি 176 টাকা দিয়ে কি দিতে পারবো? সেই টাকা দিয়ে কি আমি ভাড়া দেব, না ওর নাস্তার টাকা দেব, না আমি ওদেরকে সংসারে খাওয়াবো, না আমি যে ওর যে স্কুলে যে একটা বেতন আছে মাসিক বেতন, সেই বেতনটা আমি দিতে পারবো? আপনারাই এটা বলেন যে আমাদেরকে পক্ষে সম্ভব যে আপনাদেরকে 20 কেজির উপরে অনেক অনেক চা পাতা তুলে দেব, কিন্তু আমাদেরকে সেই চা পাতা তুলতে গেলে আমাদেরকে সাপে কামড় দিতেছে, আমাদের হাত কেটে যাইতেছে, আমরা গাছের জড়ো যে ইয়েগুলো লতগুলো আছে সেই লতের মধ্যে বেজে অনেকে পড়তে পারতেছি, হ্যাঁ, প্রেশার উঠতেছে, কিন্তু ততক্ষণাৎ কি আমার কোনো ধরনের কোনো চিকিৎসা পাচ্ছি? তখন কি আমাদের সেকশনের ভিতরে কোনো ডাক্তার ছিল না? তখন আমাদের এই যে আমরা যে চা শ্রমিক, তখন আমরা যখন আহত হই বা নিহত হই তখন তৎক্ষণাৎ কোনো কিছু আসে না, বাট আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হয় সময়। সেই সময়ের মধ্যে আমাদের সেই ডাক্তার নাই, কোনো চিকিৎসা নাই, তখন আধা ঘন্টা হোক 1 ঘন্টা রুগী তৎক্ষণাৎ অনেক জর্জরিত অবস্থায় ওনাদেরকে ওসমানী গাড়ি আসে, তারপরে ওসমানী মেডিকেল ট্রান্সফার করা হয়। সেইখানেও তো মনে করেন যার টাকা আছে, ধম্ব আছে, ওর চিকিৎসা ততক্ষণাৎ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যার টাকা নেই আমার মতন গরিব অসহায় ওনাদেরকে। এই কথাগুলো যে সরকারি আমাদের একজন স্বনামধন্য অতিথি আছেন, ডেভেলপমেন্ট পার্টনার আছেন, সমস্যাগুলো আপনি যেটা বললেন প্রত্যেকটাই সমাধান করা দরকার, তাদেরকে কি বলবেন, কিভাবে তারা সমাধান করতে পারে? আমাদের মজুরি বৃদ্ধি করা হোক, আমাদের শ্রম আইনগুলো নির্ধারিত করা হোক, আমাদের শিক্ষাগুলো যে সিলেট জেলাতে 23টা চা বাগান আছে, সেই 23টা চা বাগান একটাও সরকারি প্রাথমিক কোনো স্কুল নাই। হ্যাঁ, আমরা চাই সেই স্কুলগুলোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হোক, বাগানে সুচিকিৎসা ব্যবস্থা করা হোক। যে আমাদের যে দুঃখের কথা বলে কি লাভ হবে? কারণ হচ্ছে আমাদের সেই দুঃখের সবাই শুনতে চায়, আমাদের এই কথাগুলো সবাই সুন্দরভাবে স্পষ্টভাবে সবাই শুনে, কিন্তু আমাদের জন্য কে কতটুকু করতে পারছে?
যদি সবাই যদি করতে পারতো তাহলে আজ আমাকে এসে এই কথাগুলো আপনাদেরকে বলতে হতো না। ধন্যবাদ সবাইকে। সরকার পরিবর্তনের পরে একটা লেবার রিফর্ম কমিশন গঠিত হয়েছিল। সেই রিফর্ম কমিশনে এই প্রস্তাবগুলো, যেটা মাহমুদা আপাও বলছিলেন যে আমরা খুব সাংগঠনিকভাবে খুব ক্রিয়েটেড ওয়েতে দিয়েছি এবং অনেক কথাগুলো সেখানে এসছে, এবং সেইটার প্রধান ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তার ভিডিও মেসেজটি আমরা একটু দেখতে চাই। এই প্রকল্পের মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াটা হলো একটি সফল সমাপ্তি আমি বলবো, যে 4টা প্রান্তিক শ্রমজীবী জনগোষ্ঠী যারা অধিকাংশই নারী শ্রমিক, তাদেরকে নিয়ে একটা দীর্ঘ কাজ করা। আমরা যখন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রান্তিক শ্রমজীবী জনগোষ্ঠীর সাথে বসেছি, এই প্রকল্পের সহযোগিতায় আমরা তাদের সাথে কথা বলেছি, এবং তাছাড়া আমি আমার দীর্ঘ কর্মজীবনে শ্রমিকদের সাথে কাজ করতে গিয়ে তাদের ব্যাপারটা যা জানি, যে তারা আসলে তাদের মূল চ্যালেঞ্জই হচ্ছে যে তাদেরকে প্রান্তিক করে রাখা হয়েছে। তাদের মনের জগতে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে এইটাই তাদের নিয়তি, এভাবেই তাদেরকে বাঁচতে হবে। এইটা ভাঙতে হবে প্রথম, এবং এইটা ভাঙার ক্ষেত্রে এই আশার আলো প্রকল্প একটা প্রতিকৃতি ভূমিকা পালন করেছে, যে তারা যাদেরকে দেখেছি তাদের মধ্যে সংগঠিত হয়ে সমবেতভাবে ভাঙার যে প্রচেষ্টা, এই আশাটা, এই সাহসটা, এই আত্মবিশ্বাসটা জন্ম হয়েছে। এটি আমি বলবো যে একটা বড় অর্জন এই প্রকল্পটার। চ্যালেঞ্জ তো অনেক, আমাদের ব্যবস্থাটাই এমন যে তাদের কোনো আইনি সুরক্ষা নেই। তাদের জন্য যেটুকু করা হয় সেটু এক ধরনের করুণার মাধ্যমে করা হয়, যে তারা একদমই অবহেলা, অসহায় আছে, শুধু কিছু করা দরকার, তারা উৎপাদনের সাথে যুক্ত। তারা একদিকে যেমন পরিবারে তাদের যারা পুরুষ আপনার স্বামী আছে বা অন্যরা যারা আছে, তাদের দ্বারা অনেক আপনার অবহেলার শিকার হয়, বঞ্চনার শিকার হয়। অনেক ক্ষেত্রেই তাদের আয়ের টাকাটা তারা নিয়ে যায়, কর্মক্ষেত্রে হয়, সমাজে হয়, রাষ্ট্রীয়ভাবেই হয়। মূলত ব্যবস্থাটি এমন তৈরি হয়েছে যে একদল মানুষকে প্রান্তিক করার মাধ্যমেই, প্রান্তিক অবস্থায় রেখে দেওয়ার মাধ্যমেই এদেশের উৎপাদন প্রক্রিয়া চলবে এবং তারা প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করবে, শিল্প ব্যবসা, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে, মানে একটি বয়ান তৈরি করা হয়েছে। এই বয়ানটা ভাঙতে হবে। বয়ানটা ভাঙতে হলে প্রথমেই যেটা দরকার সেটি হচ্ছে তাদের মধ্যে যেমন আস্থাটা তৈরি করার কাজটা করা হয়েছে অনেক দিন যাবৎ, তাদেরকে একটু সংগঠিত করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটিকে বৃহত্তর বাংলাদেশের যে শ্রমিক আন্দোলন এবং মানবাধিকার আন্দোলন এবং তাদের নিয়ে কথা বলে যে সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনগুলো, সবাইকে কোনো না কোনোভাবে সম্পৃক্ত করে একটি সম্মিলিত আওয়াজ তুলতে হবে যে অবস্থাটা মানি না, এবং সেই সম্মিলিত আওয়াজটা অন্যদের পক্ষ দিয়ে তুলতে হবে না, তারা যেন সাহস নিয়ে বলতে পারে, সেই জায়গাতে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা যে আশার আলো দেখিয়েছি, সেই আলো যেন বাস্তবে আসে তাদের সামনে, এবং সেটা করার জন্য যেন তারা নিজেরা সক্রিয় হয়। এটি হবে আমাদের পরবর্তী ধাপ, যে তারাই সংগঠিতভাবে এগিয়ে যাবে। শ্রমজীবী মানুষের সংগঠন এবং আন্দোলন ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। এর মাধ্যমেই তাদেরকে ভবিষ্যৎ অর্জন করতে হবে। আমরা মনে করি যে শিক্ষা আমরা পেলাম এখান থেকে, সেই শিক্ষা নিয়ে আমরা এগোবো এবং ভবিষ্যতে এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সবাই, সুলতান ভাই যে কথাটা বলছিলেন, সবাইকে মিলে আসলে আওয়াজটা তুলতে হবে। সেই আওয়াজটা না তুলতে পারলে আসলে যে পথটার শেষ পর্যায়ে আমরা যেতে চাই সেটা হয়তো যেতে পারবো না। অনুষ্ঠানে আমাদের একজন সরকারি প্রতিনিধি আছেন, SM এনামুল হক, ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ লেবার। সুলতান ভাই যেটা বললেন যে শুধুমাত্র আইন করলেই সব সমস্যার বাংলাদেশে হয় না। তো আপনার জায়গা থেকে এই প্রজেক্টের আলোকে, অভিজ্ঞতার আলোকে আপনার যে একটু রিফ্লেকশন শুনতে চাই, যেটা শিলাপা বললেন, তাদের সমস্যাগুলো এখনও পারসিস্টেন্ট, কোন জায়গায় আসলে আমাদের কাজ করা দরকার, এবং আপনার কাছ থেকে একটু কমিটমেন্টও চাই কোন জায়গায় আসলে আমরা এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। অক্সফাম যে কাজটা করেছে আমরা মাহমুদা আপার ডেলিবারেশনে শুনলাম, আসলে তারা 4টা সেক্টরকে বেছে নিয়েছিল। হোম বেসড ওয়ার্কার, যারা ঘরে বসে কাজ করে, যাদের কোনো কর্মস্থলের প্রয়োজন নেই, মালিকের কোনো কর্মের জায়গা দিতে হয় না, ঘরে বসে কাজটা পৌঁছাই দেয়, হোম বেসড ওয়ার্কার এসেছে। আরেকটা এসেছে ফিশারিজে যারা কাজ করে, আমরা দেখলাম, আর একটা ডোমেস্টিক ওয়ার্কার। নারীরা শ্রমিক কিনা, আসলে নারী আর পুরুষ ভেদে কোনো শ্রমিক নাই। শ্রমিক যে টাকার বিনিময়ে কাজ করে সেই শ্রমিক, পরিষ্কার এক।
তাইলে এই জায়গাটা এবং নারীদেরকে যেন প্রেফার করা হয় তার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে, সেইখানে কিন্তু তাকে এক্সিকিউটিভ কমিটিতে যেন বেশি বেশি শ্রমিক রাখা হয়, সেটাকে এনকারেজ করা হয়েছে এবং বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা দেখবেন 20% শ্রমিক থাকলে 10% এক্সিকিউটিভ কমিটিতে থাকতে হবে। নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজটা এবার করা হয়েছে সেটা হলো কোনো বৈষম্য করা যাবে না শ্রেণীভেদে, পুরুষ এবং মহিলা এরকম ভেবে কাউকে আলাদা করে কোনো করা যাবে না। আরেকটা বিষয় ছিল যে সমমজুরি দিতে হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এটা হয়তো আমরা ওইভাবে দেখি না, পারলে কমানোর চেষ্টা করা হয় নারীদের ক্ষেত্রে। তাহলে কাজটা কি হলো? কাজটা হলো অক্সফাম সেই কাজটা আমি তো দেখলাম অক্সফাম খুব ভালো কাজ করেছে। ওনাদের যেটা হয় সেটা এই 2 বছর পর পর বাইপার্টাইট একটা চুক্তি হয়, যেটা ইউনিয়নের সাথে এটা হয়। আরেকটা বিষয় যে মিনিমাম ওয়েজেস বোর্ডের মাধ্যমে তাদের মজুরিটা নির্ধারিত হয়। তো এটা আগে 5 বছর ছিল, এখন তো আমরা এটা কমিয়ে 3 বছর করেছি। তো এই যে প্রাপ্তিটা যে কম ছিল, 22 টাকা ছিল। আমি যখন 18, 19, 22 যখন 8 সালে ওইখানে ইলেকশন করতে যাই প্রথম, তখন ছিল 20 টাকা, 22 টাকা এই টাইপের। তা আজকে ক্রমান্বয়ে এটা বেড়েছে। আমরা বলছি না যে খুব বেশি বেড়েছে, কিন্তু বেড়েছে। কেন বেড়েছে? শ্রমিক বলতে পারে এখন যে আমি এই কাজটা করব না। আর সুযোগ সুবিধার কথাগুলো এসেছে, তো এটা আমরা মনে করি উনি খুবই ভালোভাবে কথাগুলো বলেছেন, ঠিক কথা বলেছেন। এগুলো আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। স্যানিটেশন প্রবলেম ছিল, এগুলো ক্রমান্বয়ে বাড়ছে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা মিটিগেটেড হচ্ছে, কমছে। তারপরে আপনার যে ভালো পানি, সুপেয় পানি খাওয়া, এগুলো কিন্তু আস্তে আস্তে করে বলার কারণে, বেশি বেশি বলার কারণে কিন্তু ওই জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাচ্ছে, অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে, সরকার যাচ্ছে, সিভিল সোসাইটি যাচ্ছে, আমাদের বেসরকারি সংগঠনগুলা, এই যে অক্সফাম এরকম সংগঠনগুলো যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। সামনে আপনারা লক্ষ্য করবেন যে এই জায়গাগুলোতে আমাদের আরও কাজ হবে, আমরা বেশি বেশি কাজ করব। আমরা না করতে চাইলেও আমাদেরকে দিয়ে করানো হবে, কারণ বিভিন্ন প্রেশার গ্রুপ তৈরি হয়ে গেছে। অক্সফাম নিজেই তো একটা বড় ধরনের প্রেশার গ্রুপ হয়ে গেল, এবং অক্সফাম যদি চলেও যায় ডিসেম্বরে, সে যে প্ল্যাটফর্মটা তৈরি করে গেল, অক্সফাম সবসময় থাকবে না, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা সবসময় থাকবে না। তারা শুরুটা করে দিয়ে গেছে, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে তোমরা কাজটা করো, এই কাজটা করলে তোমরাই লাভবান হবা। তারা মালিকদেরকেও বোঝানোর চেষ্টা করেছে, শ্রমিকদেরকেও বোঝানোর চেষ্টা করে। সুতরাং তারা প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, এই প্ল্যাটফর্মে এখন আমরা অবস্থান করব। তো আমাকে অক্সফাম ডেকেছে, আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। ভবিষ্যতেও যদি ডাকে আমি যদি সুযোগ পাই ওনাদেরটাকে সাড়া দিব। এই প্রোগ্রামগুলো আমার ভালো লাগে, কারণ 31 বছর ধরে এই জায়গাটায় আমরা কাজ করছি। তো ধন্যবাদ সকলকে, সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আবার থ্যাংক ইউ সো মাচ স্যার। SM এনামুল হক, উনি ডিরেক্টর, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ ফিশারিজ এবং লাইভস্টক। উনি আমাদের এই প্রোগ্রামটা জয়েন করতে চেয়েছিলেন, কিন্তু ওনার টাইমের কারণে আসতে পারেন না, কিন্তু তিনি আমাদেরকে মিস করতে চাননি, তার মেসেজটা দিতে চেয়েছেন। ওনার ভিডিও মেসেজটা আমরা একটু দেখতে চাই, কারণ তিনিও আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলেছেন, যে 4টি সেক্টরের অধিকার নিয়ে কথা বলেছেন, এবং তিনি নিজেও একটা সময় অ্যাক্টিভিস্ট ছিলেন, এবং আমাদের কথাগুলো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটার সাথে একত্রিতভাবে কাজ করছেন। আমাদের দেশে যারা চা শ্রমিক আছেন, গৃহ শ্রমিক আছেন, এবং হোম বেসড গার্মেন্ট অনেক আছে, আর মৎস্য শ্রমিক আছে। প্রথমত এদের যে পরিমাণ অবদান, কারণ আসলে আমাদের অর্থনীতির অনেকগুলো অংশ আছে যারা সরাসরি এদেরকে অপ্রাতিষ্ঠানিক বলছি এখন, আগে তো সেটাও বলা হতো না, ওদের অস্তিত্বই স্বীকার করা হতো না। প্রথম আমার মনে হয় যে যেটা দরকার, যে ওদের অবদানের একটা হিসাব করা দরকার, এটা যে বাংলাদেশের অর্থনীতিতে অবদান স্বীকার করা দরকার, এবং ওদের অস্তিত্ব নিয়ে ওদের স্বীকৃতি পাওয়া দরকার বিভিন্ন আইনে। কারণ ওদের আইনে আমরা যখন শ্রমিকের কথা বলি, পুরুষ শ্রমিক যেভাবে আসে, নারী শ্রমিকের কথা উচ্চারিত না হলে এটা নারীর অধিকার আসে না। ফলে আমি মনে করি যে তারা যে এতদিন ধরে এই সংজ্ঞার মধ্যে নাই, স্বীকৃতির মধ্যে নাই, এটা একটা খুব বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন। প্রথম কথা হলো কথা বলাটা খুব দরকার। যত বেশি আমরা অধিকার সচেতন হব, যত বেশি আমরা তুলে ধরবো যে কোথায় আমাদের ঘাটতিটা আছে,
এবং কোন অধিকারটা আমাদের চাই, তাহলে কিন্তু সেটা পাওয়া যাবে। এবং সেটা পেতে গিয়ে আমি আমার মৎস্য মানে মন্ত্রণালয়ে যেহেতু আছি, তো সেখানে আমি দেখছি যে জেলে বলতে পুরুষকেই বোঝানো হয়, অথচ কিন্তু এই মৎস্যজীবী হিসেবে অনেক মহিলা কাজ করে। এখন তাদের স্বীকৃতি দেওয়ার জন্য মিনিমাম যে আইডি কার্ডটা করা দরকার, সেই আইডি কার্ডটা অনেক নারীদের নাই। তা আমরা এখন এটা শুরু করেছি যে তাদের একটা আইডি কার্ড যেন অবশ্যই থাকে। তেমনি আমার মনে হয় যে যেখানে যে শ্রমিক কাজ করছে তাদের কোনো না কোনো একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গিয়ে একটা পরিচিতির দরকার আছে আর কি। আসলে কোনো পরিবর্তনই একা একা আসে না, মানে একজনকে দেখে কিন্তু আর 10 জন এগিয়ে আসে। এবং এই যে উদ্যোগগুলো কিন্তু আপনার অজান্তেই কিন্তু আপনি যে কত মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। কারণ একটা মেয়ে যদি দেখে যে ওর যদি সম্ভব হয়, ওই সামান্য দিয়ে ও যদি করতে পারে, আমি কেন পারবো না। এবং আমার মনে হয় এটা যারা আমরা করছি তারাও শিখি যে একজনকে আমি এতটুকু সহায়তা করলে সে কত বড় অর্জন করতে পারছে। তো ফলে দুই পক্ষেরই একটা শেখা হয়, এবং এটা কিন্তু অনেক অনেক বেশি করতে হবে। আমি মনে করি যে প্রথমে আমাদের যে নীতি নির্ধারণী মহলে যারা আছেন, যারা আইন প্রণয়ন করবেন, যারা আইন বাস্তবায়ন করবেন, তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। কারণ আপনি শুধু আইন করে বা শুধু কিছু নীতি করে কিন্তু কোনো পরিবর্তন আনতে পারবেন না, ওগুলি কাগজ হয়ে থাকবে। মন মানসিকতা পরিবর্তন এবং এমনকি সমাজেও এদের গ্রহণযোগ্যতা, এদের অবদানটাকে আরো বেশি তুলে ধরা দরকার। সেজন্য আমার মনে হয় মিডিয়া বলেন বা যে যত বেশি প্রচারে যেতে পারি ততই ভালো। অনেক ধন্যবাদ। চ্যানেল 24 এর পর্দায় এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আমাদের যে অনুষ্ঠানের যে প্রধান অতিথি তার কথা শোনার পালা। উই হ্যাভ উইথ আস মিহাল কৃতজা। হি ইজ দ্য হেড অফ ডেভেলপমেন্ট কোঅপারেশন EU delegation in Bangladesh. These aspiring emerging leaders are sharing with us. If you see the book, that book contains 10 outstanding stories that carries not only challenges, the impact and future aspiration. And I would like to really welcome you to share your reflection. Assalamu alaikum, esteemed representatives of the Ministry of Labour and Employment and Oxfam, respected civil society leaders and women workers representatives, ladies and gentlemen, it's a real pleasure to join you at this learning sharing event. The theme of this event captures something very concrete. When women in the informal economy gain organization, voice, and recognition, they move from invisibility, or as you call it here nicely, shadows, to influence leadership. So let me start by congratulating Oxfam in Bangladesh, the 33 partner organizations, and the 4 sectoral workers' networks, as well as the women leaders who have driven this work day by day during almost 5 years. This project was the first EU project in Bangladesh that channeled a large part, actually the majority of the budget, to grassroots organizations. These grassroots organizations had to compete for the sub-grants, and after a competitive process, they received these sub-grants. When women's organizations become stronger, governance becomes more inclusive, more responsible, and more credible. At the same time, as some of the speakers before me already underlined, we have to be frank, the job is certainly not done. In fact, probably most of the work lies ahead of us. Many women workers still face insecurity, limited protection, and barriers to participation. And wider pressures, such as economic shocks, climate risks, and displacement, can hit informal workers first and hardest. So the challenge is now not only to celebrate what this project has achieved, but also to protect and to upscale what has proven to work. If we want this progress to continue, I think that 4 directions matter. First, implementation and enforcement. Policies have to translate into day-to-day practice, especially for labor protection and workplace safety in informal sectors. Access to social protection mechanisms and practical support
needs to be expanded so that vulnerability can be reduced and formalization rewarded. Third, the leadership and negotiating power of worker groups and women's rights organizations need further attention in the future. And fourth, reforms are durable only when they are locally owned and when local worker voices remain present in national dialogues. So as we reflect here together on from shadows to leadership, the message is simple. When women lead, societies gain. Families become more secure, workplaces more productive, and communities more resilient. Let me assure you that the European Union will remain committed to working with the government of Bangladesh, civil society, and partner organizations to deepen these gains so that every woman, regardless of where she works, can stand in the light as a worker and as a citizen. Thank you, Donabad. থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি এখন একটু আমন্ত্রণ জানাতে চাই এই অনুষ্ঠানে, অর্থাৎ আজকের এই পার্টের যিনি সম্মানিত চেয়ার আশিস ডামলে, কান্ট্রি ডিরেক্টর অক্সফাম ইন বাংলাদেশ। তিনি দীর্ঘ 2 দশক অর্থাৎ 24 বছরও বেশি সময় ধরে এই সেক্টরে কাজ করছেন। আমরা আশিস দাকে একটু আমন্ত্রণ জানাতে চাই, আপনার জায়গা থেকে যদি কোনো স্ট্রং মেসেজ থাকে, উইড লাইক টু হিয়ার ফ্রম ইউ অ্যাজ এ চেয়ার অফ দিস সেরিমনি। It's been about 100+ years of colonial practice. তো যখন একটা প্রজেক্ট মাধ্যমে যখন একটা জাগৃতি হয় and then they get awakened, there is of course a lot to say and lot to do. Today I'm getting reminded of many such initiatives. I don't know, Latin America Cafe Femenino is one of the great initiatives of women in the coffee sector. Solar Mama from Rwanda is a fantastic initiative. Even in India, Pashet Deshe, Lijjat Papad is a absolutely exclusively women-owned cooperative, which was started with 80 rupees in 1959, holds 1,600 crores of revenue, annual revenue the present time. Amul, which has like 1.2 million women bring milk every day. So there is a power in the strength. That is what I'm trying to say here. This awakening, this awareness that we are creating with this organization, I would like this needs to be sustained in such a way that it can transform and transcend into some self-sustainable way of leading our work. We cannot eternally be dependent on the donors. There are some such signs that have been shown, whether it is technology integration of how even domestic caregivers, there are models in India, something like Urban Company kind of a model where on the app people can demand what kind of work they want and the cooperatives manage that. So they can generate their own revenue. This particularly, if I consider this project as a phase 1, this was more of awakening from the slumber. So on these 2 thoughts and wishes, I would like to conclude my speech. Hopefully next time we will be always in time so that we can give enough time to each and every one of you to speak here. Thank you so much. থ্যাংক ইউ আশিস দা। আমরা অনুষ্ঠানটি এই পর্যায়ে শেষ পর্যায়ে ছোট একটু সেরেমনির মাধ্যমে শেষ করতে চাই। আপনাদের প্রত্যেকের হাতে একটা বই আছে এবং যে কথাগুলো আমরা সকাল থেকে আলোচনা করলাম প্রত্যেক কথাগুলো আপনি গল্পের ভাঁজে ভাঁজে পাবেন। আপনারা চাইলে মোড়কটি খুলতে পারেন, আমরা এটা একটু মোড়কটি খুলে বইটি আপনাদের হাত থেকে দেখতে চাই। এই বইটির মধ্যে 10টি গল্প আছে। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে আবারও ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের সহযোগিতায় এই কাজটি আমরা করতে পেরেছি। ধন্যবাদ দিতে চাই আমাদের 33টি যে লোকাল পার্টনার তাদেরকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে মিলিয়নস অফ ওয়ার্কার, ডোমেস্টিক ওয়ার্কার, হোম বেসড গার্মেন্ট ওয়ার্কার, ফিশার ফোক অ্যান্ড টি গার্ডেন ওয়ার্কার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে শোনার জন্য। এবং আমরা প্রথম থেকে যে বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করছি, 4টি যে গুরুত্বপূর্ণ খাত আমাদের ফিশার ফোক, হোম বেসড গার্মেন্ট ওয়ার্কার, ডোমেস্টিক ওয়ার্কার এবং টি গার্ডেন ওয়ার্কার, এই যে মিলিয়নস অফ ওয়ার্কার, তাদের যে লাইফের যে নিরাপত্তা, তাদের যে সেফটি, তাদের সিকিউরিটি এবং তাদের সব মিলে তাদের যে মানবাধিকার, সেই বিষয়টি নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দিলে আমাদের জীবন সার্থকতা লাভ করবে এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। সেই আশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ।